আজ আমরা জানবো ফোবিয়া কাকে বলে। দেখো, ফোবিয়া শব্দটি গ্রিক শব্দ ফোবস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে ফিয়ার। আচ্ছা, ফিয়ার মানে হচ্ছে মানে ভয়। কোনো কিছু দেখে যখন আমাদের মনে হয় যে আমরা হয় সেটার সঙ্গে ফাইট করব অথবা ফ্লাইট করবো, মানে পালিয়ে যাব। এই যে ব্যাপারটা আমাদের মধ্যে হয় সেটাকেই বলা হয় ভয়। কিন্তু এই ভয়ের যখন অনেকটা বেশি পরিমাণ হয়ে যায়, যে অ্যাকচুয়াল জিনিসটা নেই কিন্তু তা সত্ত্বেও আমরা যখন বেশি ভয় পাই, তখন সেটা আস্তে আস্তে রূপ নেয় হচ্ছে ফোবিয়ার। দেখো, এই ফোবিয়া হচ্ছে ইন্টেন্স ইররেশনাল। ইন্টেন্স মানে প্রচুর পরিমাণে গভীর, এবং ইররেশনাল যেটা কোনো বাস্তবিক কোনো মানে নেই কিন্তু ভয় পাচ্ছে। পারসিস্টেন্ট মানে যেটা সবসময়ের জন্য মানে এটা রয়ে যাচ্ছে, যে ভয় পেয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরে, ওই ফিয়ারটা থাকছে অফ আ পার্টিকুলার অবজেক্ট। কোনো একটা বস্তুর উপর সেই ফিয়ারটা হতে পারে, কোনো সিচুয়েশনের জন্য ফিয়ারটা হতে পারে, অথবা কোনো অ্যাক্টিভিটির উপর বা পার্সনের উপর। যেভাবেই হোক না কেন, এই ফিয়ারটা অনেক দিন ধরে চলছে, কিন্তু যে ফিয়ারটার কোনো আসলে কোনো রিজন নেই, মানে সেই জিনিসটাই হয়তো সামনে নেই কিন্তু তবুও সেটা মনে করে করে ভয় পাওয়া, সেটাকেই বলছে ফোবিয়া। আচ্ছা, এটা একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার। এখানে কি হয়, পার্সন এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা পরে একজন মানুষ এক্সট্রিম ফিয়ার, মানে প্রচুর পরিমাণে ফিয়ার তার মধ্যে আসে যখন ডেঞ্জার ইজ মিনিমাল অর অ্যাবসেন্ট। যখন কিনা ডেঞ্জার, যে যার জন্য ভয়টা পাচ্ছে, সেটা হয়তো পুরোই কম অথবা নেই, এরকম অবস্থা যে ভয়টা হয় সেটাকেই বলা হয় ফোবিয়া। এটাকে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ মেন্টাল ডিসঅর্ডার, যে ম্যানুয়ালটা আছে সেই ম্যানুয়ালের DSM 5 এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এটাকে একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আচ্ছা, যে এবার দেখি যে ফিয়ার মানে এই যে ফোবিয়া গুলো কত ধরনের হতে পারে। দেখো, ফিয়ার অফ হাইটস, মানে হাইটের থেকে ভয় হতে পারে, মানে সেই এক্সেসিভ ভয়টা ফোবিয়া হিসেবে রূপান্তরিত হতে পারে। তারপরে ধরো ফিয়ার অফ ডার্কনেস হতে পারে, ফিয়ার অফ এক্সামিনেশন হতে পারে, ফিয়ার অফ পাবলিক স্পিকিং হতে পারে, ফিয়ার অফ সোশ্যাল ইন্টারাকশন হতে পারে। দেখো, এই সমস্ত বিষয়গুলো যখন ফিয়ার হচ্ছে কোনো একটা, ধরো হাইটে যদি কোনো একটা উচ্চতাতে গেছে, সেখানে যদি সত্যি সত্যিই যায় এবং ভয়টা হয়, সেটা কিন্তু একটা ফিয়ার। কিন্তু হাইট বা সেই উচ্চতাটা সে যায়নি, কিন্তু ভেবে ভেবেই সে অতিরিক্ত ভয় পেয়ে যাচ্ছে, বা সেই ভয়টা অনেকদিন ধরে থাকছে, সেটাকেই বলা হচ্ছে ফোবিয়া। এবার দেখো যে এই ফোবিয়ার কত ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে কি কি বৈশিষ্ট্যগুলো থাকলে বলবো যে এটা মানে এই বিষয়টা ফোবিয়ার অন্তর্গত। এটা হচ্ছে, দেখো, এক্সেসিভ ফিয়ার, মানে এতটাই ফিয়ার যেখানে কি যতটুকু ভয় পাওয়ার দরকার ছিল, মানে বলতে চাইছি যে যেটুকু জিনিসটা ছিল যে যার থেকে ভয় পাচ্ছে, সেই জিনিসটা থেকে অতিরিক্ত ভয় পেয়ে যাচ্ছে। মানে দেখা যাচ্ছে ছোট একটা পিঁপড়ে, সেটা দেখেও হয়তো সে এমন একটা ভাব করছে যেন সে বাঘ দেখে ফেলেছে, এরকম একটা ব্যাপার। মানে যে জিনিসটা কম কিন্তু যেটুকু দরকার নেই তার থেকেও বেশি ভয় পেয়ে যাওয়া, সেটাকে বলা হচ্ছে ফোবিয়া। মানে সেটাই হচ্ছে ফোবিয়ার বৈশিষ্ট্য। তারপরে দেখো ইরেশনাল নেচার, মানে জিনিসটা হয়তো সামনের উপর নেই কিন্তু মানে অবাস্তবিক কোনো একটা বিষয়, সেই বিষয়টা দেখেই কি হচ্ছে, ভয় পেয়ে যাচ্ছে, মনে মনে ভয় পেয়ে যাচ্ছে। তারপরে কি অ্যাভয়েডেন্স বিহেভিয়ার, এতই ভয় পেয়ে যাচ্ছে যে সেই সমস্ত জায়গা থেকে সে নিজেকে দূরে সরিয়ে রাখতে চাইছে, মানে অ্যাভয়েড করতে চাইছে কোনো জিনিস থেকে, সে দূরে সরে আসতে চাইছে। তারপরে দেখো ফিজিক্যাল সিমটমস, মানে বিভিন্ন ফোবিয়ার ক্ষেত্রে কিন্তু মনে মনে ভয় পেয়েছে শুধু তাই নয়, মানে কাজেও দেখা যায় যে সত্যি সত্যি সে তার ঘাম হচ্ছে, তার হয়তো মানে নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে। এই যে ফিজিক্যাল সিমটমস গুলোও কিন্তু ফোবিয়ার মধ্যে দেখা যাবে। ভয় পেলেই যে শুধুমাত্র মানে মনে মনে ভয় পেলো বা কাউকে বুঝতে দিল না ভয় পেলো, এরকম না। এই ফোবিয়ার ক্ষেত্রে কিন্তু সেই ভয়টার ফিজিক্যাল একটা এক্সপ্রেশনও দেখা যাবে। আর পারসিস্টেন্স, মানে এই যে ভয়টা, সেটা পারসিস্টেন্স বা অনেক দিন ধরে থাকবে। মানে ভয় পেলো আর একটু পরে ভুলে গেল, এরকম না, অনেক দিন ধরে এর কিন্তু প্রভাবটা থেকে যাচ্ছে। আর কি ইন্টারফেয়ার উইথ ডেইলি লাইফ, আর এই যে ভয়টা, এই যে ফোবিয়াটা কিন্তু তার দৈনন্দিন জীবনেও কিন্তু সমস্যা ঘটায়, মানে দৈনন্দিন জীবনেও কিন্তু এটা, এই এক্সেসিভ ফিয়ারটা কিন্তু তার মধ্যে থেকেই যায়। এবার দেখে নিই যে এই ফোবিয়া কত ধরনের হয়। দেখো, প্রথমে হচ্ছে কি স্পেসিফিক ফোবিয়া, মানে কোনো একটা স্পেসিফিক বা নির্দিষ্ট একটা বস্তু দেখে যখন কোনো ব্যক্তির মধ্যে ফোবিয়া সৃষ্টি হয়, তাকে বলা হয় স্পেসিফিক ফোবিয়া। যেমন অ্যানিমাল সাবটাইপ, কোনো একটা অ্যানিমালকে দেখে যদি এরকম ফোবিয়া হয়, তাহলে এই সাবটাইপের মধ্যে সেই ফোবিয়াটা আসছে। যেমন ধরো সাইনোফোবিয়া, মানে হচ্ছে ফিয়ার অফ ডগ, ডগের থেকে যখন ভয় পেয়ে যে ফোবিয়াটা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে সাইনোফোবিয়া। তারপরে দেখো ন্যাচারাল এনভায়রনমেন্ট সাবটাইপ, মানে এই যে স্পেসিফিক ফোবিয়ার মধ্যে এগুলো সব হচ্ছে
সাবটাইপ, যেমন ন্যাচারাল এনভায়রনমেন্ট মানে প্রকৃতির কোনো একটা বিষয় দেখে কিন্তু যখন ফোবিয়া হয় তখন তাকে বলা হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্ট সাবটাইপ ফোবিয়া। যেমন তার মধ্যে একটা ধরো অ্যাক্রোফোবিয়া মানে ফিয়ার অফ হাইটস, মানে উচ্চতা থেকে যখন ভয় হয়, মানে উচ্চতা থেকে যখন ফিয়ারটা হয় তখন মানে এক্সেসিভ ফিয়ারটা হয় তখন এই সাবটাইপের মধ্যে এই ফোবিয়াটা আসছে। তারপরে দেখো ব্লাড ইনজেকশন ইনজুরি সাবটাইপ, দেখো ব্লাডের বি, ইনজেকশনের আই আর ইনকোয়ারির আই, তাই বিআইআই সাবটাইপ। এটাও হচ্ছে ফোবিয়ার একটা সাবটাইপ যেটা স্পেসিফিক একটা অবজেক্ট দেখে। যেমন দেখো হিমোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ সিইং ব্লাড, ব্লাড দেখে যে ভয়টা সেটাকে বলা হচ্ছে হিমোফোবিয়া। এটা আসছে কোথায়? ব্লাড ইনজেকশন ইনজুরি সাবটাইপ। তারপরে দেখো সিচুয়েশনাল সাবটাইপ, কোনো একটা পরিস্থিতি দেখে যখন ভয়টা হয় তখন তাকে বলা হচ্ছে যে সিচুয়েশনাল সাবটাইপ। যেমন দেখো একটা উদাহরণের মাধ্যমে দেখা যেতে পারে যে ক্লস্ট্রোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ক্লোজড স্পেসেস, মানে বদ্ধ জায়গা থেকে যে ভয়টা সেটাকে বলা হয় ক্লস্ট্রোফোবিয়া। তারপরে দেখো আদার যদি কোনো এগুলো ছাড়া যে সাবটাইপটা রয়েছে সেটা হচ্ছে তার মধ্যে একটা উদাহরণ দেখো নিক্টোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ ডার্কনেস, মানে অন্ধকার জায়গা থেকে দেখে ভয়। সেই ভয়টা যদি এক্সেসিভ হয় তখন তাকে বলা হচ্ছে ফোবিয়া। আর এই ফোবিয়ার মধ্যে আমরা কি দেখলাম যে স্পেসিফিক ফোবিয়া, মানে এক্ষেত্রে একটা অবজেক্ট দেখে স্পেসিফিক বা নির্দিষ্ট একটা অবজেক্ট দেখে কিন্তু এই ফোবিয়াটা হচ্ছে। তারপরের টাইপটা দেখো হচ্ছে সোশ্যাল ফোবিয়া। সোশ্যাল ফোবিয়া মানে হচ্ছে সামাজিক যে কোনো পরিস্থিতির কথা ভেবে যে ব্যাপার, মানে সামাজিক আদান প্রদানের যে ভয় সেটাকেই বলা হচ্ছে সোশ্যাল ফোবিয়া। এর মধ্যে দেখো একটা হচ্ছে গ্লসোফোবিয়া মানে হচ্ছে ফিয়ার অফ পাবলিক স্পিকিং। অনেক ব্যক্তি আছে যে পাবলিকলি কথা বলার জন্য মানে কথা বলতে গেলে মানে বলবে এরকম একটা চিন্তা করেই ভয় পায়, সেটাকেই বলা হচ্ছে গ্লসোফোবিয়া। তারপরে দেখো অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে প্লেসের থেকে ভয়, মানে প্লেস মানে কিন্তু কোনো ওপেন স্পেস এরকম না। দেখো অ্যাগোরাফোবিয়া বলতে বোঝাচ্ছে যে ফিয়ার অফ প্লেস ওয়্যার স্কেপ মাইট বি ডিফিকাল্ট, মানে এমন কোনো জায়গায় আটকে পড়ে যাওয়া। ধরো কোনো একটা আইল্যান্ডে এরকম আটকে গেছে যে যেখান থেকে সে বেরোতে পারছে না, কোনো রকম হেল্প ছাড়া সে বেরোতে পারবে না, এইরকম যে ভয় সেই ভয়টাকে বলা হচ্ছে অ্যাগোরাফোবিয়া। তবে কয় ধরনের ফোবিয়া দেখলাম, একটা হচ্ছে স্পেসিফিক অবজেক্টের থেকে একটা যে ফোবিয়া হয় তাকে বলে স্পেসিফিক ফোবিয়া। তারপরে ধরো সোসাইটিতে মানে মেলামেশার ক্ষেত্রে যে ফোবিয়া সেটাকে বলে সোশ্যাল ফোবিয়া। আর যদি কোনো স্থানে এমন জায়গাতে সে আটকে গেছে যেখান থেকে সে বেরোতে পারবে না এরকম মনে করে যে ফোবিয়া সেটাকে বলা হচ্ছে অ্যাগোরাফোবিয়া। এবার দেখি যে কজেস অফ ফোবিয়া, এই যে ফোবিয়া গুলো কেন হচ্ছে। দেখো কোনো যদি কারোর কোনো ব্যক্তির যদি ট্রমেটিক এক্সপেরিয়েন্স থাকে, মানে কোনো একটা ভয়ের কোনো অভিজ্ঞতা আগে থেকে থাকে, তাহলে সেই অভিজ্ঞতা থেকে সে বেরোতে পারেনি এরকম একটা ট্রমা যদি তার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু এই ধরনের ফোবিয়াটা হয়। তারপর ধরো ফ্যামিলি ইনফ্লুয়েন্স, যদি পিতামাতার মধ্যেও এরকম ফোবিয়া থাকে কিংবা পিতামাতা এমন কোনো ব্যবহার করেছে যার জন্য কি স্টুডেন্ট বা ব্যক্তি সে কি করছে নিজে সেই ছোটবেলা থেকে বেরোতে পারেনি, বা তার ফ্যামিলির বর্তমান এমন কোনো ঘটনা ঘটেছে যার থেকে সে বেরোতে পারছে না, তার ফলেও কিন্তু এই ধরনের ফোবিয়া হতে পারে। তারপরে কি জেনেটিক ফ্যাক্টর, মানে হচ্ছে বায়োলজিক্যালি যদি পিতামাতার মধ্যে কোনো সমস্যা থেকে থাকে ফোবিয়াগত, তাহলে সেটাও কিন্তু বাচ্চাদের মধ্যে সেটা প্রবেশ করতে পারে। তারপরে কি এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে হচ্ছে পরিবেশগত যে সমস্ত ফোবিয়া, যেমন ধরো কোনো এক ব্যক্তি হয়তো এমন একটা জায়গা থেকে বিলং করে যেখানে হয়তো টেরর অ্যাটাক হয়েছে বা এরকম হয়েছে, এই ধরনের যদি পরিবেশ থেকে সে বিলং করে তাহলে কিন্তু তার মধ্যে সেই যে ট্রমেটিক এক্সপেরিয়েন্স যেটা বললাম আগে, সেই পরিবেশগত কারণে কিন্তু তার মধ্যে এই ধরনের ফোবিয়া হতে পারে। তারপর হচ্ছে নেগেটিভ থিঙ্কিং, অনেক সময় দেখা যায় ব্যক্তি অনেক সময় নেগেটিভ থিঙ্কিং এক্সেসিভ পরিমাণে করলেও কিন্তু এই ধরনের ফোবিয়া তার মধ্যে চলে আসে। দেখো ফোবিয়া যদি হয় কোনো ব্যক্তির মধ্যে, তাহলে তার কোন কোন সিমটম দেখে বুঝতে পারবো যে ব্যক্তি ফোবিয়ার মধ্যে ভুগছে। যেমন ধরো ফিজিক্যাল যদি সিমটম গুলো দেখি তাহলে কি হয় যে র্যাপিড যদি হার্টবিট হয়, যে এমন হার্টবিট যেটা স্বাভাবিকের তুলনায় অনেক বেশি, কোনো একটা এমন একটা জিনিস দেখে হয়েছে যে বা এমন একটা বিষয় ভেবে হচ্ছে যেটা বাস্তবে সেরকম কোনো ভিত্তি নেই। তারপরে ধরো সোয়েটিং যদি হয়, তারপর ট্রেমলিং মানে হয়তো কাঁপছে, তারপর হচ্ছে ডিজিনেস মানে হচ্ছে হয়তো সে নিদ্রালু হয়ে পড়েছে, কিংবা ডিফিকাল্টি হচ্ছে ব্রিদিং মানে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, এরকম ব্যাপারগুলো তার মধ্যে ঘটে। আবার দেখো ইমোশনাল সিমটম যেগুলো হয় যে এক্সট্রিম ফিয়ার বোধ করে, তারপরে অনেক সময় হ্যাঁ প্যানিক করে, অনেক সময় অ্যাংজাইটি বোধ করে, অনেক সময় নার্ভাস হয়ে যায়। আর বিহেভিয়ারাল সিমটমস এর মধ্যে যেগুলো দেখতে পাই সেগুলো হচ্ছে অ্যাভয়েডিং সিচুয়েশন, মানে তার আচরণের মধ্যে এরকম দেখা যায় যে সে যে সিচুয়েশনে ভয় পাচ্ছে বা যে সিচুয়েশন রিলেটেড তার ফোবিয়া আছে সেইগুলোকে সে অ্যাভয়েড করতে চায়। তারপরে ধরো রিফিউজিং টু অ্যাটেন্ড স্কুল, অনেক সময় স্টুডেন্টদের ক্ষেত্রে কি হয় যে তাদের
তাদের স্কুলের প্রতি যদি ফোবিয়া থাকে বা কোনো একজন টিচারের প্রতি যদি তার ফোবিয়া থাকে, তাহলে কিন্তু সে স্কুলে অ্যাটেন্ড করতেই রিফিউজ করে দেয়। তারপরে ধরো আইসোলেশন ফ্রম আদার্স, মানে অন্যদের সঙ্গে মেশার থেকে দূরে থাকে। মানে আমরা যেটা পড়েছিলাম যে সোশ্যাল ফোবিয়ার মধ্যে যেটা, যে অন্যদের সঙ্গে মেশার থেকে যে ভয়, মানে মিশতে পারবে না এরকম একটা ভয়, সেক্ষেত্রে কিন্তু সে আইসোলেশনে থাকে। তারপর হচ্ছে কি ল্যাক অফ পার্টিসিপেশন, এবং সে কি করে না, যে পার্টিসিপেট করে না অন্যদের সঙ্গে। তাহলে এই সিমটমস গুলো কিন্তু আমরা ফোবিয়ার মধ্যে দেখতে পাই। এবার দেখবো যে এই ফোবিয়া হলে লার্নিং এর ক্ষেত্রে কি ধরনের সমস্যাগুলো হয়। দেখো একাডেমিক যে ইম্প্যাক্ট গুলো হচ্ছে, যেমন পুয়ার কনসেন্ট্রেশন হয়, তারপরে কি লো গ্রেডস হয়। যত পুয়ার কনসেন্ট্রেশন হচ্ছে ততই কি সে পড়াশোনাটা অতটা ভালো করতে পারছে না, যার ফলে তার গ্রেডটাও লো হচ্ছে। আর কি ইনকমপ্লিট অ্যাসাইনমেন্ট, যত কনসেন্ট্রেশন কম, যত লো গ্রেড হয়, ততই তার কি হচ্ছে, পড়াশোনা ডেটোরিয়েট হচ্ছে, মানে অবনতির দিকে যাচ্ছে। তার ফলে কি সে অ্যাসাইনমেন্টও কমপ্লিট করছে না। আর কি রিডিউস পার্টিসিপেশন, আর সোশ্যাল ফোবিয়া থাকলে তো সে পার্টিসিপেশন করে না। তারপরে দেখো সোশ্যাল ইম্প্যাক্টের ক্ষেত্রে কি হয়, তার সে আইসোলেশনটা বেশি পছন্দ করছে। তারপরে কি ডিফিকাল্টি মেকিং ফ্রেন্ডস, তার মধ্যে সমস্যা দেখা যায়, ফ্রেন্ড তৈরি করতে পারে না। তারপরে কি কমিউনিকেশনের ক্ষেত্রে তার একটা ল্যাক থাকে স্কিলের ক্ষেত্রে। তারপরে দেখো ইমোশনাল যে ইম্প্যাক্টটা হচ্ছে, সেটা হচ্ছে স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন। তারপরে ধরো লো সেলফ এস্টিম, মানে নিজের প্রতি নিজের যে এস্টিমটা বা নিজের সত্তা সম্পর্কে সে অতটা ওয়াকিবল হয় না। তারপরে দেখো ফিজিক্যাল ইম্প্যাক্ট কি হয়, সেগুলো হচ্ছে স্লিপ প্রবলেম হয়। অত্যন্ত ভয় পেয়ে গেলে সে কি করতে পারে না, স্লিপে মানে যে কনসেন্ট্রেশনটা দরকার সেটা হয় না। তারপরে ধরো হেডেক হয়, তারপরে হচ্ছে ফ্যাটিক হয়, মানে মানসিক অবসাদ থেকে সে ভোগে। এই সমস্ত ক্ষেত্রে যে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য টিচারের মানে রোলটা হচ্ছে, এই ফোবিয়া থেকে যদি স্টুডেন্টদের বের করতে চায়, তাহলে কি করতে হবে, প্রথমে ক্রিয়েট আ ফ্রেন্ডলি ক্লাসরুম এনভায়রনমেন্ট এমন করতে হবে যাতে বন্ধুত্বপূর্ণ হয়, যাতে স্টুডেন্টরা শেয়ার করতে পারে টিচারদের সঙ্গে। তারপরে কি এনকারেজ স্টুডেন্ট পজিটিভলি, স্টুডেন্টদের এনকারেজ করতে হবে যে সে হয়তো কোনো একটা জিনিস ভয় পাচ্ছে, সেই সময় টিচার কি বলতে হবে, যে না এই জিনিসের কোনো ভয় নেই, বা তাকে এনকারেজ করতে হবে যে সেই জিনিসটা যাতে সে করে। ধরো পাবলিক স্পিকিং এ তার ভয় আছে, তাহলে টিচারকে এনকারেজ করতে হবে যে না এটা কোনো ভয়ের ব্যাপার নেই, তাহলে পাবলিক স্পিকিং করার জন্য তাকে উৎসাহ দিতে হবে। তারপর কি অ্যাভয়েড হিউমিলিয়েশন, মানে কোনো একটা স্টুডেন্টের মধ্যে কোনো ফোবিয়া আছে, তাহলে সেই জিনিসটাকে কেউ সে হিউমিলিয়েশন করবে না, কিংবা তাকে পানিশমেন্টও দেবে না, বিষয়টা বোঝার চেষ্টা করবে। আইডেন্টিফাই সিমটম আর টিচারকে আইডেন্টিফাই করতে হবে যে সেই সমস্ত স্টুডেন্টদের যাদের ফোবিয়া রয়েছে, তাদের যে সিমটম গুলো দেখে দেখে তাদের আইডেন্টিফাই করতে হবে প্রথম দিকেই। তারপরে কি প্রোভাইড ইমোশনাল সাপোর্ট। আচ্ছা, যদি সিমটম গুলো সে বুঝে গেল, তারপরে কি তাকে একটা ইমোশনাল সাপোর্ট দিতে হবে, যে তার মধ্যে এই ব্যাপারগুলো কোনো সমস্যা হবে না, টিচার মানে তার পাশে আছে, এরকম একটা ব্যাপার তাকে বোঝাতে হবে। ইউজ কাউন্সিলিং টেকনিক। এছাড়া তারপরে কি করতে হবে, যদি এক্সেসিভ তার মধ্যে ফিয়ার থাকে, এক্সেসিভ পরিমাণে ফোবিয়া থাকে, তাহলে তাকে কাউন্সিলিং বিভিন্ন টেকনিকের মাধ্যমে তাকে ঠিক করার পথে নিয়ে যেতে হবে। তারপরে কি মোটিভেট শাই স্টুডেন্ট গ্রাজুয়ালি। আচ্ছা, যেটা বললাম যে পাবলিক স্পিকিং বা এই ধরনের যে সোশ্যাল যে ফোবিয়া গুলো থাকে, সেই ফোবিয়া গুলো থেকে যাতে স্টুডেন্ট ক্রমশ বেরিয়ে আসতে পারে, সেই জন্য কিন্তু টিচার সবসময়ের জন্য কি করবে, মোটিভেট করবে। আচ্ছা, এই যে ফোবিয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানে প্যারেন্টসরা স্টুডেন্টদের কিভাবে হেল্প করবে, কি করবে, সে লিসেন টু চিলড্রেন পেশেন্টলি। চিলড্রেনদের মানে যে কোনো কথা প্যারেন্টসরা কি করবে, পেশেন্টলি বা ধৈর্য সহকারে শুনবে। তারপরে কি অ্যাভয়েড এক্সেসিভ প্রেশার, মানে স্টুডেন্ট দেখা গেল অলরেডি ফোবিয়ার মধ্যে আছে, তার উপরে যদি এক্সাম প্রেশার আরো বেশি দিয়ে দেয়, তাহলে কিন্তু তার ফোবিয়াটা আরো বাড়তে থাকবে, বা সেই জিনিসে আরো ভয় পেতে থাকবে। মানে এক্সাম নিয়েও তার একটা হয়তো ফোবিয়া তৈরি হয়ে যেতে পারে। এনকারেজ কনফিডেন্স, তাকে সবসময় কনফিডেন্স উৎসাহ দিতে হবে, আত্মবিশ্বাসের উপর মানে উৎসাহ দিতে হবে। তারপর মেনটেন করতে হবে কমিউনিকেশন উইথ টিচার। আর প্যারেন্টরা যদি জানতে পারে যে হ্যাঁ কোনো একটা স্টুডেন্টের মধ্যে সমস্যা রয়েছে, তাহলে সেই সমস্যাটা টিচারদের কাছে গিয়ে বলতে হবে। তারপরে কি সিক প্রফেশনাল হেল্প ইফ নেসেসারি। যদি দরকার হয় যে এমন সমস্যা স্টুডেন্টের হয়েছে, তাহলে কিন্তু পিতামাতাকে সবসময় মানে ঠিক থাকতে হবে যে তাকে কি করতে হবে, যে প্রফেশনাল হেল্প যদি দরকার হয়, তবে সেই হেল্পটা চাইতে হবে। তারপরে কি প্রোভাইড ইমোশনাল সিকিউরিটি অ্যাট হোম। এছাড়া প্যারেন্টদের কি করতে হবে, যে ইমোশনাল সিকিউরিটিটা দিতে হবে স্টুডেন্টকে বাড়িতে।
আচ্ছা, এই যে ফোবিয়ার কিছু ট্রিটমেন্ট বা মানে ফোবিয়াকে ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো মানে পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো কি কি? যেমন ধরো কাউন্সিলিং করতে হবে। কাউন্সিলিং এর মাধ্যমে কাউন্সিলর বুঝতে পারবে যে স্টুডেন্ট বা ব্যক্তির মধ্যে কি ধরনের ফোবিয়া আছে সেই বিষয়গুলোকে, তাহলে সেই অনুযায়ী সে কি করতে পারবে, একটা ঠিকের দিকে নিয়ে যেতে পারবে। তারপরে কি কগনিটিভ বিহেভিয়ারাল থিওরি, মানে এই যে এই থেরাপিতে কি করতে পারবে যে স্টুডেন্টকে বোঝাতে বোঝাবে যে তার যে ভয়ের বিষয়টা সেটা আদৌ ভয়ের বিষয় না, এটা এই জিনিসটা ভয়ের কোনো ব্যাপার নেই। এই ধরনের বিষয়গুলো তাকে বোঝানোর চেষ্টা করবে যে আসল ভয়ের বিষয়টা এটা নয়। তারপরে কি এক্সপোজার থিওরি। এছাড়া দেখা গেল স্টুডেন্ট হয়তো পাবলিক স্পিকিং এ ভয় পায়, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, তাকে ধীরে ধীরে পাবলিক স্পিকিং এর দিকে নিয়ে যেতে হবে, মানে এক্সপোজার দিকে নিয়ে যেতে হবে। তারপরে কি হবে, অল্প করে করে সে যদি পাবলিক স্পিকিং করে তাহলে একসময় দেখা যাবে তার সেই ফোবিয়াটা চলে গেছে। কিংবা ধরো যদি সে কুকুরের থেকে ভয় পায়, তাহলে তাকে কি করতে হবে, মাঝে মধ্যে কি করতে হবে, প্রথমে ধরো ছবি দেখালো কুকুরের, তারপরে আস্তে আস্তে ভিডিও দেখালো, তারপরে হয়তো রিয়েল কুকুরের কাছে একটু নিয়ে গেল। এইভাবে করে করে তার মধ্যে এক্সপোজার থেরাপির মাধ্যমে তার মধ্যে থেকে ফোবিয়াটাকে দূর করা যেতে পারে। তারপর কি রিল্যাক্সেশন টেকনিক। যদি কোনো ব্যক্তি বা স্টুডেন্ট দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কোনো কিছুতে ফোবিয়া রয়েছে, তাহলে তাকে আস্তে আস্তে রিল্যাক্স করতে হবে বা স্বস্তি এনে দিতে হবে, এবং ধীরে ধীরে তাকে বোঝাতে হবে বা তার মধ্যে ভয়ের সিচুয়েশনটাকে কাটাতে হবে। তারপরে কি পজিটিভ রিইনফোর্সমেন্ট। তারপরে যারা ধরো যাদের মধ্যে ফোবিয়া রয়েছে তারা একটু আগে আমরা দেখেছি যে নেগেটিভ অনেক ব্যাপারগুলো যদি তাদের মধ্যে বেশি থাকে তাহলে কিন্তু ফোবিয়াটা বেশি হয়। তাই তাদের কি করতে হবে, এমন রিইনফোর্সমেন্ট দিতে হবে যাতে কিনা পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে যে তার এই ফোবিয়া অমূলক, এই ফোবিয়াগুলোর কোনো মানে স্বাস্থ্যের জন্য ভালো না কিংবা একাডেমিক ক্ষেত্রে ভালো না। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তাকে বুঝিয়ে তাকে বোঝাতে হবে যে এই ফোবিয়াটা একসময় শেষ হয়ে যাবে, মানে ফোবিয়াটা সবসময় থাকবে না। এরকম ধরনের পজিটিভ রিইনফোর্সমেন্ট দিতে হবে। দেখো, একটা কথা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, মানে হচ্ছে আমরা যদি কোনো জিনিস হওয়ার পরে তার কিওর করি, তার আগেই যদি আমরা সেই জিনিসটা হওয়ার আগে যদি তাকে প্রিভেন্ট করি বা তাকে যদি আগে থেকে হতেই না দিই, সেই জিনিসটা কিন্তু আরো বেশি ভালো হয়। তাই এই সমস্ত প্রিভেন্টিভ যে সমস্ত মেজার গুলো স্কুল নিতে পারে, সেটা হচ্ছে দেখো মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি স্কুলে কন্ডাক্ট করে, তাহলে কিন্তু স্টুডেন্টদের মেন্টাল হেলথ আস্তে আস্তে স্টেবলের দিকে যাবে, তার মধ্যে কিন্তু এই ধরনের অমূলক ভয়গুলো থাকবে না। তারপরে কি কাউন্সিলিং সার্ভিস, মানে স্কুলে যদি বিভিন্ন কাউন্সিলিং সার্ভিস আগে থেকেই থাকে, তাহলে কিন্তু স্টুডেন্ট এক্সেসিভ ভয় পাওয়ার আগে কি করতে পারবে, কাউন্সিলরের সঙ্গে তার অল্প ভয়ের পরিস্থিতি থেকেই কি করতে পারবে, ডিসকাস করতে পারবে। অ্যান্টি বুলিং পলিসিস, মানে বিভিন্ন পলিসি আনতে হবে যাতে কিনা বিভিন্ন স্টুডেন্টদের দেখা গেল ট্রমেটিক এক্সপেরিয়েন্স গুলো যেন না হয়, সেই বিষয়গুলোর দিকে খেয়াল রাখতে হবে। স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ করতে হবে, যে কারো ধরো স্ট্রেস হয়েছে কিভাবে স্ট্রেসটাকে কমানো যেতে পারে, এই ধরনের কিছু ওয়ার্কশপ স্কুলে অ্যারেঞ্জ করতে হবে। তারপর কি ইন্টারেক্টিভ টিচিং মেথডস, এমন টিচিং মেথড ইউজ করতে হবে টিচারকে যে যাতে স্টুডেন্ট কিংবা টিচার স্টুডেন্ট এরা সবাই ইন্টারাকশনের মাধ্যমে শিখতে পারে, সেই বিষয়টা নিয়ে আসতে হবে। তারপরে কি ফ্রেন্ডলি টিচার স্টুডেন্ট রিলেশনশিপ করতে হবে। স্টুডেন্ট এবং টিচারের মধ্যে যদি ফ্রেন্ডলি রিলেশনশিপ হয়, তাহলে অনেক ধরনের মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল ইলনেস কিন্তু স্টুডেন্টের মধ্যে আসবেই না। মানে প্রতিকার করা তো দূরের কথা, মানে আগে থেকে কি করতে হবে, প্রতিরোধ করতে হবে। মানে স্টুডেন্টদের মধ্যে সেই ফোবিয়া বা সেই অ্যাংজাইটি এগুলো ঢুকতে দেওয়াই যাবে না। তাহলে আজকে আমরা জানলাম যে ফিয়ার ফোবিয়া কি জিনিস। আচ্ছা, ফিয়ার হচ্ছে যে জিনিসটা, মানে কোনো একটা জিনিস দেখে আমরা যেটুকু ভয় পেলাম, সে মানে ভয় পাওয়া উচিত সেটুকু ভয় পেলাম, সেটাকে ফিয়ার বলে। আর কিন্তু যে একটা জিনিস দেখলাম কিন্তু যেটুকু ভয় পাওয়ার দরকার তার থেকে মানে জেনারেলের তুলনায় অনেক বেশি আমরা যদি ভয় পেয়ে যাই, আর সেই ভয়টা যদি অনেকদিন থাকে, তাহলে সেটাকে বলা হচ্ছে ফোবিয়া। আচ্ছা, এই ফোবিয়ার আমরা টাইপস দেখলাম। এই ফোবিয়া হলে কি আমাদের সিমটমস হতে পারে, আর এর কি ইম্প্যাক্ট হতে পারে, আমাদের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, কি আমাদের হেলথে হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো দেখলাম। আর কি দেখলাম যে কিভাবে টিচার বা প্যারেন্টরা এই ব্যাপারে আমাদের সাহায্য করতে পারে, আর কিভাবে স্কুল প্রিভেন্টিভ মেজার্স গুলো নিতে পারে, এই সব কিছু।